গেল ফোন যেই কলটা ছিল ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি। এর পরপরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠল। আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগ পত্রটা প্রকাশ করা হলো না? প্রশ্ন হচ্ছে, এটাকে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি? বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি, কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি, দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পত্রটা আমরা দেখতে পাইনি, বাট আজকে সারাদিন যাবৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পদত্যাগ পত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে, এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে? আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন, প্রধানমন্ত্রীর যেই কার্যালয় আছে বা বিভিন্ন সাইটগুলো, আমি একটু ঘাটাঘাটি করলাম, আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগ পত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখিনি। এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন, মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পদত্যাগ পত্রটি বেসিক্যালি ভুয়া। এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পদত্যাগ পত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন। দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ এটি দৈন্যতা মাত্র। কোন একটা টেলিভিশন চ্যানেল সম্ভবত এটা প্রকাশ করেছে। এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে। কেন এই পদত্যাগপত্রটি ভুয়া? এক নাম্বার, তারা ভুলে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ 2021 সালে শেষ। তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে, কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি এই খাতাতে উপরে ছবিটা, এটা আসলে এখন আর নাই, এটা 2021 পর্যন্ত ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট। আচ্ছা, অস্পষ্টটা স্পষ্ট করা যায়। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। নাম্বার 4, শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিক্সেল আছে সেটার পার্থক্য, মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পট্টি মারলে যেটা হয়, আওয়ামী লীগ দাবি করছে এটা। 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, পদত্যাগপত্র দেওয়া সেটা হচ্ছে 20শে শ্রাবণ। এছাড়া তারা আরও লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার সময় যেই আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। এখন এটা আরও একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে। চট করে সীমান্তে ঢুকা, নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি পদত্যাগ করেননি, এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে, তো আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশনালরাও বিশ্বাস নাই, সব বাটপাড়ি বিভিন্ন সময় করে, ফোকাস ভাইরাল ইস্যুতে ফটাস করে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ নেই। তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন, অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন নেতাকর্মীরা তারাও এক ধরনের স্ট্রেস নিচ্ছেন। সো আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা সেটা অনেকে বলছেন যে এটা জরুরি না, তিনি তো পালাই গেছেন, তিনি আর তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে, সব কিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে, চাইলে আর এসে ঢুকতে পারবে না। এটা সত্য, তিনি চাইলেও এই মুহূর্তে এসে বাংলাদেশে ঢুকলেও ক্ষমতায় বসার সুযোগ নেই, কারণ সারা পৃথিবী ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে। তো তারপরেও এই পদত্যাগপত্রের ইস্যুটার সমাধান হওয়া দরকার। আশা করি যারা সরকারের অথরিটি আছেন তারা বিষয়টাকে প্রকাশ করবেন। বিএনপি বা জামাত ইসলামের হাজার হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মীর অন্তরে একটা ক্ষোভ পোষণ করে। তারা কিন্তু গত 16 বছর তারা বসবাস করছে দেশে বিদেশে, মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতন, নানান কিছু শিকার হয়েছে। আর এগুলোর ফলে অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, পরিবার থেকে দূরে আছে, জেলখানাতে এখনো দিন কাটাচ্ছে। এই অবস্থায় কোনো রকমেই যেন শেখ হাসিনার পতন হবে না ভাইবা আল্লাহর দরবারে বারবার বিচার দিচ্ছিল, নিজেদের শক্তি সামর্থ্যের প্রতি যে বিশ্বাস ছিল সেটা হারিয়ে ফেলেছিল। তখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই ঘটনা ঘটেছে, এখন পূর্ণ শক্তিতে আবার এই দলগুলো নিজেরা মাঠে নেমেছে। এর মাঝখানে গেল দুদিন আগেই চট করে সীমানা দিয়ে দেশে ঢোকার ঘোষণা আসার পর একটু নড়েচড়ে বসেছে অনেকেই। সবাই বলছে কোনোভাবেই শেখ হাসিনাকে দেশে আনা যাবে না,
আবার কেউ কেউ বলছেন দেশে আনলে সাথে সাথে গ্রেপ্তার কইরা আপনার ফাঁসিতে ঝুলাই দেওয়া দরকার অথবা 1000 বছর কারাগারে রাখা দরকার। আর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে ফেলতে হবে, তারপরে এই দেশের রাজনৈতিক দলগুলো হিসেবে থাকবে বিএনপি বা জামাতে ইসলাম, তারাই ভবিষ্যতে বা আরও যে দলগুলো আছে, বড় দল তো দুইটাই, আওয়ামী লীগ বিএনপি মেইন বড়, এরপর হচ্ছে জামাত ইসলাম। বাট এখন আওয়ামী লীগ যেহেতু নয়, জামাত ইসলাম বিএনপি আর মূলধারার ওইরকম বড় দল জাতীয় পার্টি এগুলা মানুষ গণে না। এখন এই অবস্থায় সাধারণ নেতাকর্মীরা যা ভাবছেন, দলগুলোর একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারা কি ভাবছেন? দর্শক, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় বিএনপি। আমার কথা শুনে আশ্চর্য হয়েছে? নও, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান তিনি যে বক্তব্য দিয়েছেন, এখন তিনি যেহেতু বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খুবই ফোকাসেবল একজন পার্সন, যখন বিএনপির অনেক নেতাকর্মীরা কথা বলতে পারে নাই, তিনি কিন্তু অনবরত আওয়ামী লীগের উদ্দেশ্যে কথা বলেছিলেন। তিনি হঠাৎ করে কেনই বক্তব্য দিলেন, আসুন দেখি। আমাদের এই নেতা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেওয়া হবে। পাশাপাশি আওয়ামী লীগকেও বাংলাদেশে কি বলা হয় যে রাজনীতি এবং নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে। তবে কিভাবে সুযোগ দেওয়া যেতে পারে? যদি অন্তর থেকে আওয়ামী লীগ নিজেদের ভুল বুঝতে পারে, তাহলে এই সুযোগ পেতে পারে আপনার সদ্য ক্ষমতা হারানো বাংলাদেশ আওয়ামী লীগ। মানে তিনি মোটা কথায় যেটা তিনি বুঝাইছেন, গতকালকে বিকালে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর ঈদগাহ মাঠে আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত 4 জনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহত নিহতদের জন্য যে একটা দোয়া মাহফিল ছিল, সেইখানে তিনি আপনার গিয়েছেন। তিনি বলছেন যে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য নেতাকর্মীদের তিনি আহ্বান জানিয়েছেন। স্বৈরাচার সরকার 15 বছর ধরে স্বাধীনতার উপর নির্যাতনের পাশাপাশি মানুষের বুকের ভাষা, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। দেশের মানুষ সেটি ফিরিয়ে এনেছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার মানে প্রয়োজন ততটুকুই সময় সরকারকে দেওয়া উচিত। পাশাপাশি অন্তর থেকে আওয়ামী লীগ যদি নিজেদের ভুল বুঝতে পারে, তাহলে আপনার যে নির্বাচন সেই নির্বাচনেও আপনার আওয়ামী লীগ সুযোগ পেতে পারে বলে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগের প্রতি তিনি এই আহ্বান জানিয়েছেন। এখন এটা আপনি কিভাবে দেখছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা? অনেকে বলছেন হবে, অনেকে বলছেন হবেন না। কারণ বিএনপি ছাড়াও তো দেশে নির্বাচন হয়েছে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। ওই স্বীকৃতিটার পিছনে কিন্তু মূল খেলোয়াড় ছিল ভারত। আপনি দেখেন শেখ হাসিনার টার্মের যে নির্বাচনগুলো ছিল, এগুলো নিয়ে দেশে আমরা যত কথাই বলছি, কিন্তু বিদেশের কোনো রাষ্ট্র কি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করছিল? অথবা সর্বশেষ যে নির্বাচনটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা দেখছি যে খুব শক্ত একটা অবস্থান নিয়েছিল নির্বাচনের আগ মুহূর্তে। বাট শেখ হাসিনা ডামি নির্বাচনী একটা প্রক্রিয়া যখন এখানে নিয়ে আসলেন, এরপরে নির্বাচন হয়ে গেল, আওয়ামী লীগ ক্ষমতায় বসলো, আস্তে আস্তে সারা পৃথিবী তাকে স্বীকৃতি দিল, আমেরিকা দৌড়ে আসলো ব্যবসা বাণিজ্য করার জন্য, সারা ইউরোপ আমেরিকা যা আছে সব চলে আসছিল, তাই না? শেখ হাসিনার সরকার এই কাজটা করতে পারছে। প্রধান খেলোয়াড় হিসেবে ভারত ভূমিকা রাখছে। আমেরিকার ইন্টারেস্ট ইন ভারত, নট ইন বাংলাদেশ। ভারতের ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশ। নানান ধরনের বৈধ অবৈধ সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিছে। আর যেহেতু ভারতকে এতটুকু ফ্যাসিলিটিস শেখ হাসিনা দিয়েছেন, সেই জন্য শেখ হাসিনার সরকারকে প্রতিবারই নির্বাচনগুলোকে আন্তর্জাতিক চোখে কিছুটা মিনিমাম লেভেলে পজিটিভ দেখানোর জন্য জাতীয় পার্টিকে চাপ প্রয়োগ করা হয়েছে। হোসেন মাহমুদ এরশাদ জীবিত থাকাকালীন এই যে কি বলে যে সুজাতা সিং আসছিলেন বাংলাদেশে, নির্বাচন হয়েছে, জাতীয় পার্টি ক্ষমতায় গেছে। এখন জাতীয় পার্টি আবার টেকনিক্যালি একটা মিডলপন্থী অবস্থান নিয়ে কিন্তু আবার দেখেন কি সুন্দরই আছে। তো এখন ডক্টর মঈন খান তিনি যেটা বলছেন, এটা আসলে একটা গভীর কথা। গভীর কথাটা কোনটা? যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলকে নিশ্চিহ্ন করা, নতুন কোনো একটা রাজনৈতিক সরকার গঠন করা, এটা খুবই টাফ ইস্যু। বিএনপিকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার জন্য, ভাঙার জন্য অনেক চেষ্টা করছে, পারছে, পারে না, এটা সম্ভব না। তো আওয়ামী লীগ হয়তো আগামী 5 বছর 10 বছর 15 বছর আসবে না সামহাও, বা ওই কামব্যাক করতে পারবে না। বাট ডক্টর মঈন মনে করছেন আওয়ামী লীগ যদি অন্তর থেকে ভুল বোঝে, কিন্তু আওয়ামী লীগকে এই মুহূর্তে কিন্তু ভুল বুঝছে, আসলে কিন্তু বোঝা নাই, কোনো সরি নাই। আমি এই জিনিসটা একটু আশ্চর্য। অন্যায় তো করছেই, এটা তো বাস্তব। শতভাগ তো এই কথা বলা যাবে না যে নির্বাচনগুলো হয়েছে এগুলো জায়েজ, এগুলো আসলে তো আর জায়েজ ছিল না। আমরা দেখছি, দেখানো হয়েছে, সেটা আমরা সবাই বুঝি, কিন্তু এই কথাটুকু বলতে হবে। এখন যদি ইস্যুটা নিয়ে একটা দুঃখ প্রকাশ করা হয়, তাহলে হয়তো এটা অনেকটা পজিটিভ হবে। তবে আবার দুঃখ প্রকাশ করতে গেলে রাজনৈতিকভাবে এটার একটা ইফেক্ট আছে, যে আপনি যদি কোনো কারণে একবার সরি বলেন, তার মানে ঘটনার সত্য তুমি অপরাধ করছো।
আইনের দৃষ্টিতে আপনার সাজাটা আরো শক্ত হবে। হইতে পারে এটা একটা কৌশল, অথবা অ্যারোগ্যান্ট স্টাইলে শেখ হাসিনা মনে করছেন আমি যা করছি ফাইন, আমি তো দেশ ভালোই চালাচ্ছিলাম, এখানে যত ভেজাল লাগেছে ডক্টর মোহাম্মদ ইউনুস বা বিএনপি বা জামাত, সেই কারণে হয়তো তিনি সরি বলছেন না, কোনটা বলছেন জানি না। তবে বাংলাদেশে যে চলমান যে রাজনৈতিক সিস্টেম আছে বা আমাদের দলগুলো আছে, সেখানে শতভাগ সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয়েছে তখনই বলা যাবে। এটাই ডক্টর মঈন বোঝাতে চাইছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে, বিএনপি অংশগ্রহণ করছে, জামাত করছে, দেন একটা দল ভোটের মাধ্যমে পাশ করে আসছে, শতভাগ নিরঙ্কুশ গণতান্ত্রিক প্রক্রিয়া একটা দল চলে আসছে। এটাই তিনি বোঝাতে চাইছেন। তারপরে ইনারা দেখলাম যে অনেকেই গালাগালি শুরু করছেন, খারাপ মন্তব্য শুরু করছেন। তো দেখা যাক কি করে।